অস্থিরতা বিরাজ করছে নৈসর্গিক পর্যটন কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। মঙ্গলবার সকালে আচমকাই অঞ্চলটির পেহেলগামে একদল পর্যটকের উপর 50 রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। কাশ্মীরে পর্যটকদের ওপর গুলি চালিয়েছে বন্দুকধারীরা, এতে অন্তত 26 জন নিহত হয়েছেন। কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? কারণ একটাই, পাকিস্তান ও চীন সীমান্তে সতর্ক অবস্থানে থাকলেও বাংলাদেশ সীমান্তে অনেকটা আগ্রাসী ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দর্শক, ভারতের কাশ্মীরে ভয়ঙ্কর হামলা, 26 জন নিহত হয়েছে। ইতিমধ্যেই পাকিস্তান ও বাংলাদেশ চীনের ভয়ে ভারত রীতিমতো থরথর করে কাঁপছে। কেন বাংলাদেশ ও পাকিস্তান চীনকে ভয় পাচ্ছে ভারত? ইতিমধ্যে এই হামলার পর আরও বিশেষ করে অনেক ভয় পাচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন কারা হামলা করেছে কাশ্মীরে। পাকিস্তান ও ভারতের সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে, তাহলে কি পাকিস্তানের হামলায় এরকমভাবে অনেক লোক নিহত হয়েছে? ভিডিওতে রয়েছে, না টেনে দেখতে থাকুন, একটি লাইক করে আমার সাথেই থাকুন। অস্থিরতা বিরাজ করছে নৈসর্গিক পর্যটন কেন্দ্র ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে। মঙ্গলবার সকালে আচমকাই অঞ্চলটির পেহেলগামে একদল পর্যটকের উপর 50 রাউন্ড গুলি ছোড়ে বন্দুকধারীরা। এতে প্রাণহানি সহ বেশ কয়েকজন পর্যটক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধার শেষে তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। গোলাগুলির খবরে নিরাপত্তার চাদরে ঢেকে যায় পেহেলগাম। শুরু হয় পুলিশ ও ভারতীয় সেনাদের সমন্বয়ে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয় বলে জানায় জম্মু কাশ্মীর পুলিশ। পর্যটকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনালাপে বন্দুকধারীদের বিরুদ্ধে অভিযান জোরদারের নির্দেশও দিয়েছেন তিনি। নিন্দা জানিয়েছেন জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন নিহত ও কয়েকজন আহতের খবর এসেছে। সবার নিরাপত্তা নিশ্চিত করতে অপশক্তির ষড়যন্ত্রকে নকশাত করে দিতে হবে। এছাড়া উদ্বেগ প্রকাশ করেছেন পেহেলগামের প্রাক্তন আইনজীবী রাফি আহমেদ মীর। পর্যটকদের আতঙ্কিত হওয়ার কিছুই নেই, প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে, তদন্ত শেষে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যেই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর প্রতিরোধ যোদ্ধা নামে একটি সশস্ত্র গোষ্ঠী। অবৈধভাবে 85,000 সাধারণ উপত্যকা দখল করে বাস করছে বলে অভিযোগ করা হয়েছে তাদের পক্ষ থেকে। কেন চীন, পাকিস্তান, বাংলাদেশের হামলার ভয়ে কাঁপছে ভারত? কারণ একটাই, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতই নিজেকে বিশ্বগুরু ভাবুক না কেন, সত্যি হলো তিনি এখন কাঁপছেন। ভারত এখন আর আগের সেই একমাত্র আঞ্চলিক শক্তি নয় যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না, বরং এখন চীন, পাকিস্তান আর বাংলাদেশ, এই 3 দেশ কৌশলগতভাবে এমনভাবে একসাথে দাঁড়িয়েছে যে ভারত তাদের সামনে কার্যত অসহায়। এই 3 দেশের সম্মিলিত ভূ রাজনৈতিক অবস্থান, সামরিক শক্তি, অর্থনৈতিক সখ্যতা আর একে অপরের প্রতি স্ট্র্যাটেজিক আস্থা এখন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতের একচ্ছত্র আধিপত্যের গল্পকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দিল্লির বাংকার থেকে রাত গভীরে মানচিত্রের ওপর চোখ রাখছেন মোদী। চারিদিকে শুধু নিরাপত্তা অ্যালার্ট। এদিকে পাকিস্তান সীমান্তে জঙ্গি তৎপরতা বাড়ছে, অন্যদিকে লাদাখ সীমান্তে চীনের সেনা বাংকার গড়ে তুলছে। আর সবথেকে ভয়াবহ, বাংলাদেশ এখন আর ভারতের অনুগত নয়, বরং চীনের সঙ্গে একের পর এক কৌশলগত চুক্তি করে ভারতকে সরাসরি কাঁপিয়ে দিচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল মনোজ চৈনান নিজেই বিশ্লেষণে লিখেছেন, এই 3 দেশের একত্রীকরণ ভারতীয় নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি। এই ত্রিমুখী ফ্রন্ট ভারতকে শুধু দুর্বলই করছে না, বরং তার অখণ্ডতার মূলে আঘাত করছে। শুরু করা যাক ভূগোল দিয়ে। ভারতের সবথেকে কৌশলগত দুর্বলতা হলো চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই করিডর দিয়ে ভারতের মূল ভূখণ্ড যুক্ত থাকে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের সঙ্গে। আর এই করিডোরের এক পাশে বাংলাদেশ, আরেক পাশে চীন। এখন যদি বাংলাদেশ চীনের সঙ্গে সামরিক অংশীদারিত্বে এগিয়ে যায় আর চীন লালমনিরহাটে তাদের নতুন এয়ারবেস থেকে সরাসরি শিলিগুড়ির দিকে অগ্রসর হয়, তাহলে ভারতীয় উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে যাবে পুরোপুরি। এই ভয়ে এখন গোটা ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ছটফট করছে। পাশাপাশি পাকিস্তান বরাবরের মতো এই অক্ষে গোয়েন্দা শক্তি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগ এবং ধর্মীয় জিহাদি আদর্শকে সামনে রেখে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করছে। আইএসআই যে শুধু কাশ্মীর নয়, মণিপুর, নাগাল্যান্ড, আসাম সহ বিভিন্ন রাজ্যে সক্রিয় রয়েছে, তা এখন ভারতীয় মিডিয়া পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে। মোদীর সামরিক বাজেট যতই বাড়ুক না কেন, বাস্তবে তিনি চীনের সঙ্গে প্রযুক্তিগত ব্যবধান ঘোচাতে পারছেন না। আর পাকিস্তানের গোয়েন্দা দক্ষতার সামনে তার গোটা সার্ভেইলেন্স মেশিনারিজ কার্যত অচল।
আর বাংলাদেশ? মোদির সবচেয়ে বড় ভুল ছিল শেখ হাসিনাকে ভারতের পকেটে রাখা ভাবা। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ নেতৃত্বে এখন এমন পরিবর্তনের হাওয়া লেগেছে যেটা মোদির রাতের ঘুম কেড়ে নিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফর, চট্টগ্রাম ও পায়রা বন্দরে চীনের বিপুল বিনিয়োগ, বাংলাদেশ চীন সামরিক প্রশিক্ষণ চুক্তি সব মিলিয়ে স্পষ্ট হয়ে গেছে যে ভারত এখন আর দক্ষিণ এশিয়ার একক নেতা নয়, বরং বাংলাদেশ এখন আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট হাব হয়ে ভারতকে চাপে ফেলছে। চিকেন নেক রুটের উপর ভারত যে নির্ভর করে সেই রুটকে রীতিমতো কৌশলগত চাবিকাঠিতে পরিণত করেছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবৈধ অভিবাসী ঢুকছে। এই পুরনো অভিযোগ নতুন করে তুলে এনে ভারত নিজেরই সংখ্যাগত বিভাজনের ভয় দেখাচ্ছে। ভারত এখন বোঝে চীন, পাকিস্তান, বাংলাদেশ এই অক্ষ যদি একযোগে সক্রিয় হয় তাহলে শিলিগুড়ি করিডোর ভেঙে দিয়ে ভারতকে টুকরো করা কোনো অসম্ভব কাজ নয়। ভারতের ভিতরেই এখন বোমা বসানো। সীমান্তে যুদ্ধ না লাগলেও ভারতের অভ্যন্তরে যে অশান্তির আগুন জ্বলছে তা চেপে রাখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, আসাম, নাগাল্যান্ড, মণিপুর এই সব রাজ্যগুলোতে এখন কেন্দ্রীয় সরকারের প্রতি বিদ্রোহ বেড়ে গেছে। কারণ একটাই, নরেন্দ্র মোদীর ধর্মীয় বিভাজনের রাজনীতি। মোদী চাচ্ছেন এক ধর্ম এক ভারত বানাতে, কিন্তু ভারত নামে যে রাষ্ট্রটা টিকে আছে তা বহু জাতি, বহু ভাষা, বহু ধর্মের উপর দাঁড়িয়ে। আর ঠিক এখানেই নিজের দম্ভে নিজের পা কেটেছেন মোদী। ওয়াকফ বোর্ডের নামে মুসলিম সম্প্রদায়ের হাজার হাজার একর জমি কেন্দ্রীয় আইনে হস্তগত করতে গিয়ে পশ্চিমবঙ্গে তিনি কি করেছেন? একটা রাজ্যকে কার্যত আগুনে ছুঁড়ে দিয়েছেন। মুর্শিদাবাদ, মালদা, নদিয়া সহ মুসলিম প্রধান জেলাগুলোতে মানুষ রাস্তায় নেমে এসেছে। হাইকোর্ট পর্যন্ত সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছে। কিন্তু মোদী থেমে নেই, কারণ তিনি জানেন যতই দেশ ভাঙুক, যতই মানুষের রক্ত ঝরুক, তার ভোটের বাক্স যেন ভরে থাকে। এটা কোনো রাষ্ট্রনায়কের মনোভাব নয়, এটা একজন বিভাজনকারী কৌশলবিদের মানসিকতা। এই বিভাজনের ছায়া এখন ছড়িয়ে পড়ছে পুরো উত্তর পূর্ব ভারতে। মণিপুরে জাতিগত সংঘর্ষে শতাধিক মানুষ মারা গেছে। নাগাল্যান্ডে নতুন করে বিচ্ছিন্নতাবাদ মাথা তুলেছে। আসামে এনআরসি নিয়ে আবার অস্থিরতা শুরু হয়েছে। এই অবস্থা থেকে কেউ বললে অবাক হওয়ার কিছু থাকবে না, ভারতের পূর্ব সীমান্ত এখন আগুনের উপর হাঁটছে। চৈনামদের মতো সেনা বিশ্লেষকরা এই অস্থিরতা নিয়ে বলে দিয়েছেন, এই 4 ফ্রন্ট মিলে ভারতের নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। আর এই 4 ফ্রন্টকে কাজে লাগানোর জন্য পাকিস্তান ও চীন পুরো প্রস্তুত। পাকিস্তানের আইএসআই শুধু কাশ্মীর নয়, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ডেও তাদের নেটওয়ার্ক ছড়িয়ে রেখেছে বলে দাবি করছে ভারত নিজেই। চীন এরই মধ্যে লালমনিরহাটে নতুন এয়ারবেস নির্মাণ করেছে, যা সরাসরি ডোকলাম ও শিলিগুড়ি করিডোর লক্ষ্য করতে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বাংলাদেশ, পাকিস্তান ও চীনের যে গভীর সম্পর্ক হয়েছে তা দেখে রীতিমতো হতাশ ভারত কোনোদিনও ভাবেনি যে বাংলাদেশ, পাকিস্তান, চীনের সম্পর্ক গভীর হবে। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর সেটি কিন্তু হয়েছে। শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় যেভাবে তারা বাংলাদেশকে ব্যবহার করেছে তাদের নিজের দেশের মতো, তা কিন্তু এখন কিছুতেই করতে পারছেন না। ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর মোদিকে এক হাত দিচ্ছে, কোনোভাবেই ছাড় দিচ্ছে না নরেন্দ্র মোদিকে। সেজন্য কিন্তু এখন বাংলাদেশ, পাকিস্তান, চীনকে কঠিন ভয় পাচ্ছে ভারত। ইতিমধ্যেই কাশ্মীরে যে হামলা হয়েছে সেটি জঙ্গি হামলা বলে কিন্তু ভারত প্রচার করছে, কিন্তু পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অনেক শক্তিশালী, তারা কিন্তু হামলা করতে পারে। তাদের হামলায় কিন্তু এরকম নিহত হতে পারে, কেননা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা যে শক্তিশালী, ভারতের চাইতেও কিন্তু অনেকটা এগিয়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা। সেজন্য তাদেরকে ধরতেও পারছেন না ভারতের গোয়েন্দা সংস্থা। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। আসসালামু আলাইকুম।